আমরা পুরো এই স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটা ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি হিসেবে নামকরণ করতে চাচ্ছি। ফ্রি ফায়ারের খুব জনপ্রিয়তা বেশি বাংলাদেশে এবং এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা আমাদের কাছে আসলে রেগুলেটর থেকে কোনো কমিউনিকেশন এখনও আসেনি যে অফিসিয়ালি ফ্রি ফায়ারটা আনব্যান হয়েছে। আমরা মোবাইল ব্যবহার করাটাকেই অনেক সময় প্রথমত মনে করা হয়তো যে এটা একটা ব্যাড প্র্যাকটিস। দর্শক, সময় টেলিভিশনে আজকে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। ই স্পোর্টসের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, আড্ডা দিতে চাই। একই সঙ্গে সামনে জাতীয় সংসদ নির্বাচন, যারা ক্ষমতায় আসবেন তাদের থেকে আমাদের প্রত্যাশা কতটুকু সেই ব্যাপারে একটু কথা বলবো। আমার সঙ্গে আজ আলোচনায় যুক্ত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যানের একান্ত সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ। আমার সঙ্গে আছেন ফাত্তাহ আহমেদ, গেমিং ই স্পোর্টস রবিয়া জিয়াটা জেনারেল ম্যানেজার, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবং আমার সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ জাকারিয়া, তিনি ই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবত। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে সাইফুল ভাইয়ের কাছে যেতে চাই। সাইফুল ভাই দীর্ঘদিন যাবত তো কাজ করেছেন, ই স্পোর্টস নিয়ে সংশ্লিষ্ট ছিলেন। আপনার কাছে আসলে ই স্পোর্টসটা আপনারা কোথায় কতটুকু রেখে এসেছেন? যেহেতু আসিফ মোহাম্মদ সজীব ভাই আমাদের উপদেষ্টা ছিল, ক্রীড়া উপদেষ্টা, কাজ করেছেন আপনারাই, সেই বিষয়টা একটু আগে জানতে চাই। রেখে আসা আসলে বলতে আপনি হয়তো বা আমি গত বছর এই প্রোগ্রামে এসেছিলাম, এই সময়টাতে এসেছিলাম। তো ওই সময় আসলে এই স্পোর্টসের কোনো কিছুই ছিল না। একদম বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এই স্পোর্টসকে অ্যাজ এ স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াটা। তো সেই প্রক্রিয়াটা জানুয়ারি থেকে আমাদের কাছে যখন আবেদন আসে, সেই আবেদনের প্রক্রিয়াগতভাবে আমরা জুলাইয়ের 13 তারিখে হচ্ছে যে আমরা অফিসিয়ালি ই স্পোর্টসকে অ্যাজ এ স্পোর্টস হিসেবে স্বীকৃতি প্রদান করি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের যে 2018 সালের যে আইন, সেই আইনের বিধি মোতাবেক। দেন পরবর্তীতে সেখানে উল্লেখ করা হয় যে এই স্পোর্টস যে পরিচালিত হবে, সেই পরিচালিত হওয়ার জন্য কিছু বিধিমালা অর্থাৎ নীতিমালা দরকার। সেই নীতিমালা প্রণয়নের কাজটা এখনও চলমান রয়েছে। তো আমরা এই নীতিমালা তৈরি করার পিছনে আমাদের সংশ্লিষ্ট যে দপ্তর বা মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোর সম্পূর্ণ মতামতগুলো আমরা নেওয়ার পরবর্তীতে আমরা একটা খসড়া মতামত বা একটা মতামতের আলোকে একটা বিধিমালা তৈরি করি। বিধিমালা তৈরি পরবর্তী সময় এইটা আবার আমরা আইসিটি ডিভিশনকে পাঠাই। তো পাঠানোর পর পরবর্তীতে আইসিটি ডিভিশন কিছু আমাদের কোয়ারি দেয়, অর্থাৎ কিছু বিষয় তারা সুপারিশ প্রণয়ন করেন এবং এই সুপারিশ প্রণয়ন করার আলোকে হচ্ছে যে পরবর্তীতে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ যৌথভাবে কাজ করে এখন সম্পূর্ণভাবে তারা নীতিমালাটা তৈরি করে ফেলেছেন। আমার জানা মতে এই সপ্তাহেই সম্ভবত 12 আর 13 তারিখেই হচ্ছে যে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে। সেই মিটিংয়েই এই নীতিমালাটা অনুমোদন হবে। দেন অনুমোদন হলেই পরবর্তীতে হচ্ছে যে এই আমাদের সরকারের যে স্বীকৃতি যে বিষয়টা, সেটা অফিসিয়ালি হচ্ছে যে সরকারের আদেশ বলে সেটা প্রকাশিত হবে। তখন যখন এসেছিলেন তখন আমরা শুনেছিলাম যে ই স্পোর্টস ব্যান, এখন আমরা শুনছি আনব্যান। যদি এটা নিয়ে অনেকে বলছে যে ই স্পোর্টস আসলে কখনো ব্যান ছিল না, ই স্পোর্টসের কিছু খেলা হচ্ছে ব্যান করা ছিল। আপনার কাছে আবার ফিরবো, তার আগে আমি একটু জিকোর কাছে আসতে চাই। জিকো, যেহেতু আপনি ই স্পোর্টস নিয়ে কাজ করছেন, যেহেতু ই স্পোর্টসকে বলা হচ্ছে যে এখন আনব্যান করা হয়েছে, কিন্তু তাও অনেক অভিযোগ শুনি যে প্লেয়াররা বা যারা ই স্পোর্টসের সঙ্গে ফ্রি ফায়ার পাবজি খেলছে, কিছু অভিযোগ পাওয়া যায় যে এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথমত বিষয় হচ্ছে আমরা ই স্পোর্টসটা কিছুদিন আগে স্বীকৃতি দেওয়া হলেও এটা আসলে আমরা ওইভাবে করে এখনও পর্যন্ত খেলতে পারছি না। এর প্রথমত রিজন হচ্ছে আমরা মুখে বলছি আনব্যান, কিন্তু আমরা কার্যক্রমে আনব্যান দেখছি না। তার প্রথমত বিষয়টা হচ্ছে যেমন কিছুদিন আগেই আমাদের একটা ইভেন্ট হয় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ নামে, যেটা বসুন্ধরাতে আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু সেই ইভেন্টে একটা ওয়াচ পার্টি করার কথা ছিল, সেখানে অসংখ্য প্লেয়াররাও থাকতো, কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে সেটাকে আসলে সেভাবে সম্পূর্ণ হতে দেওয়া হয়নি। তো যদি আনব্যানই হয় তাহলে এটা হয়নি কেন? এবং আরও একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যেমন আমাদের বিভিন্ন সিম অপারেটর কোম্পানিগুলো আছে, তো আমরা যখন গেমটা খেলি হয়তো ঢাকার ভিতরে বা কিছু শহর এরিয়াতে খুব ইজিভাবে ওয়াইফাই অ্যাক্সেস থাকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় তারা ডাটার অ্যাক্সেস মাধ্যমে গেম প্লেটা করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডাটার অপারেটর যে ইন্টারনেট প্যাকেজটা থাকে সেটা বন্ধ থাকে, তারা ওইভাবে অ্যাক্সেস নিতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্লেয়ারদের ভিপিএন ইউজ করতে হয়। তো স্বাভাবিকভাবে ভিপিএন ইউজ করলে সঠিকভাবে আপনি নেট স্পিড পাবেন না। যেহেতু সরকারিভাবে এটাকে আনব্যান ঘোষণা করা হয়েছে বা ই স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেহেতু আমাদের এই গেমগুলো কিন্তু ই স্পোর্টসের আন্ডারেই পড়ে। তো আমরা কেন পারতেছি না ইন্টারনেট প্রপারভাবে ইউজ করতে? এটা একটা বড় প্রশ্ন। এবং আপনি দেখবেন যে বিশেষ করে ফ্রি ফায়ারের খুব জনপ্রিয়তা বেশি বাংলাদেশে এবং এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সম্মুখীন হতে হয় আমাদের।
সো এই সিমের অপারেটরদের সবচেয়ে বড় একটা সমস্যা, কিছু সময় দেখা যায় যে এটার আপনার ইন্টারনেট প্যাকেজটা থাকে না, বা নাই বললেই চলে, আমাদের জন্য স্পেসিফিক কোনো ইন্টারনেট প্যাকেজ নাই। এবং সবচেয়ে আরও একটা বড় ইস্যু যে বললাম, ইন্টারনেট সমস্যা হয়ে থাকে, ভিপিএন ইউজ করতে হয়, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অ্যাক্সেস নেওয়াই যায় না। এই ধরনের সমস্যাগুলো আছে। এবং আরও একটা বড় সমস্যা আমি যদি আপনাকে বলি, কিছুদিন আগে আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনালি একটা টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করতে যায়, সেখানে এয়ারপোর্টেও কিন্তু আমাদের প্লেয়ারদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, বিভিন্ন ধরনের অযৌক্তিক প্রশ্ন করে। যদি এটা অফিসিয়ালি আনব্যানই হয়, স্পোর্টসকে যদি স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা কেন জানে না যে তারা আসলে স্পোর্টসে অংশগ্রহণ করতে যাচ্ছে? এখানে কেন আমাদের প্লেয়ারদেরকে, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে কেন হয়রানির শিকার করতে হবে? আচ্ছা, আমি আপনার কাছে আগে আসবো, তার আগে আমি একটু প্রশ্ন আরেকটা বলতে চাই। সেটা হচ্ছে যে বলছিলেন যে প্যাকেজের কথা বলছিলেন যে বিভিন্ন মোবাইল অপারেটর প্যাকেজ দিচ্ছে, সেটা কি শুধু ফ্রি ফায়ারের ক্ষেত্রে হচ্ছে নাকি সব? না, আমি যতটুকু জানি বাংলাদেশে কয়েকটা গেমই আসলে জনপ্রিয়, তার মধ্যে ফ্রি ফায়ার এবং পাবজি। তো পাবজিতে রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্যাকেজ তারা পাচ্ছে, অনেক ধরনের সুবিধাও তারা পাচ্ছে, অনেক ধরনের স্পন্সরশিপও তারা পাচ্ছে। কিন্তু আমাদের তরফ থেকে এই জিনিসটা একদমই টোটালি বন্ধ, এটা নাই বললেই চলে। সেটা হচ্ছে ফ্রি ফায়ারের ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাই, আসলে আমরা স্পোর্টসকে স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিলেও যে গেমগুলোকে ব্যান করা হয়েছে বা যে গেমগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, সেই গেমগুলো কিন্তু প্রপারভাবে বাংলাদেশে চলছে না, বা তারা কোনো কার্যক্রম ওইভাবে করতে পারছে না। আমি আপনার কাছে আসবো, এটার উত্তরটা আসলে ফাত্তা ভাই ভালো দিতে পারবে। যে ফাত্তা ভাই, ওনার অভিযোগটা হচ্ছে যে আরো অনেক অভিযোগ আছে, সাইবুল ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু মোবাইল অপারেটরের ব্যাপারে যে ওনার যে অভিযোগটা, সেটা বলছে যে কিছু কিছু গেমের জন্য প্যাকেজ আছে, কিন্তু অনেক দুই একটা গেম, বিশেষ করে ফ্রি ফায়ার, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি তারাই খেলে, তারা খেলতে গেলে ভিপিএনও লাগছে, তাদেরকে প্যাকেজ দেওয়া হচ্ছে না। এখন ফ্রি ফায়ারের ক্ষেত্রে কেন বাধাটা? আচ্ছা, আমি একটু প্রথম থেকে আসি। সেটা হচ্ছে গিয়ে স্পোর্টস আসলে কখনোই ব্যান্ড ছিল না, টু বি ভেরি অনেস্ট। স্পোর্টস সবসময়ের জন্যই ছিল। দুটো গেম, হাইকোর্টের একটা ভার্ডিক্ট আসে, যে ভার্ডিক্টে বলা ছিল দুটো গেমের কথা, ফ্রি ফায়ার এবং পাবজি, যেটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট ফরচুনেটলি ধন্যবাদ আপনাদের টিমকে এবং আসিফ ভাইকে, যে ওই সময় আসলে একটা বড় স্টেপ ছিল এটা, যে আমাদেরকে আসলে আনব্যান করে দেওয়াটা। সো আনব্যান যখন হলো, আসলে রেগুলেটর থেকে আমরা আসলে পেয়েছি যে মেনশন করা যে পাবজিটা আমরা আসলে আগের মতো করে চালাতে পারবো। আচ্ছা। সো যেহেতু ওখানে দুটো স্পেসিফিক্যালি মেনশন করা ছিল, পাবজি, ফ্রি ফায়ার, সো যেহেতু ফ্রি ফায়ারের স্পেসিফিক কোনো নির্দেশনা আমাদের কাছে রেগুলেটর থেকে আসেনি, আমরা আসলে ওই একই জায়গায় আটকে আছি, টু বি ভেরি অনেস্ট। আমরা তো আসলে সবসময় চেষ্টা করি গেমারদের নিয়ে কাজ করতে। আপনি যদি দেখেন আমাদের ইউথ বেস যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, প্রচুর আমরা পাবজি নিয়ে কাজ করছি। এখন কয়েকদিন আগেও আমরা স্পোর্টস সামিট করলাম, তো এবং পাবজি নিয়ে প্রচুর ইন্টারনেট প্যাকেজ কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ, এবং এটা সহজলভ্য, এবং আমরা ওই যে রুরাল সেমি আরবান এলাকাগুলোকে চিন্তা করেই করছি। কিন্তু তো মজার ব্যাপার হচ্ছে কি, এই গেমগুলো যদিও ব্যান্ড আমরা বলছিলাম, এইগুলো আসলে আইএসপি থেকে তখনও খেলা যেত, হ্যাঁ, টু সাম এক্সটেন্ট কিছু কিছু জায়গায়। আর এখনও আসলে ফ্রি ফায়ারটা ব্রডব্যান্ড যেটা আছে সেটা দিয়ে খেলা যাচ্ছে, শুধুমাত্র আমরা দিতে পারছি না। কারণ হচ্ছে আমাদের কাছে আসলে রেগুলেটর থেকে কোনো কমিউনিকেশন এখনও আসেনি যে অফিসিয়ালি ফ্রি ফায়ারটা আনব্যান হয়েছে। তো আসলে এই জায়গাটাতেই আসলে আমরা আটকে আছি। তো আমি আশা করি যে যেহেতু আসলে অলরেডি পাবজিটা আনব্যান করে দেওয়া হয়েছে, আমার মনে হয় ভবিষ্যতে আপনার সাইফুল ভাইদের টিম আরও কাজ করবে, যাতে আমরা আসলে একটা সুস্পষ্ট আসলে একটা এটার জন্য আসলে একটা গাইডেন্স এবং পাই। তার মানে ফাত্তা ভাই, এখানে ব্যাপারটা কি এমন যে ফ্রি ফায়ার ওয়াইফাই দিয়ে খেলা যায়, কিন্তু মোবাইল অপারেটর দিয়ে খেলা যায় মোবাইল অপারেটর, তাহলে কি ব্যানটা কি অর্ধেক অর্ধেক হয় নাকি, যে ফ্রি ফায়ারে মানে মোবাইল থেকে ব্যান করা যায়? এটা আসলে টু বি ভেরি অনেস্ট, আমরা তো আসলে সবসময়ই চাই, মানে দেখুন, মানে এটা কোনো কিছু বন্ধ করে দেওয়া নিশ্চয়ই স্পেসিফিক কোনো রিজন ছিল, কিন্তু কোনো কিছু বন্ধ করে দেওয়া এবং ওপেন করা, এটা আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো যখন বন্ধ করব সেটাও একটা প্রসেসের মধ্যে, যখন ওপেন করব সেটাও একটা প্রসেসের মধ্যে, এবং সেইখানে যেখানে আসলে স্পেসিফিক্যালি পাবজির কথাটা মেনশন করা ছিল, সো আমরা আসলে পাবজিটাই ওপেন করতে পেরেছি। তো ফ্রি ফায়ারের জন্য আসলে এখনও ইটস আ ভেরি স্মল এফোর্ট মেবি,
হ্যাঁ, এটা কিন্তু আমার মনে হয়। আমার জানা মতে সবচেয়ে বড় কমিউনিটি কিন্তু ফ্রি ফায়ারই মনে হয় যত সম্ভব। আমি বলবো যে ফ্রি ফায়ার পাবজি, যেহেতু ফ্রি ফায়ারটা আসলে লো ক্যাপাবিলিটিতে ভালো রান করে, ফ্রি ফায়ারের প্রচুর টিজি ফ্রি ফায়ারে আছে। হ্যাঁ, সো ফ্রি ফায়ারের আসলে আপনি যদি একটু গ্রামের দিকে যান বা সেমি আরবান এরিয়াতে যান, ফ্রি ফায়ারের জনপ্রিয়তা বেশি। সো মানে যেটা হচ্ছে গিয়ে যে একটা জিনিস আসলে সবসময়ই মনে রাখতে হবে, কোনো কিছু বন্ধ করে আসলে আমি 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 কোনো কিছু সলিউশন আনতে পারবো না। মেবি আমি এটার আসলে রেগুলেশনটা এমনভাবে আপডেট করতে পারি যেটা আসলে উইল হেল্প মাই সোসাইটি, মাই কমিউনিটি। ডেফিনেটলি আমি আবারও বলছি যে ডেফিনেটলি দেয়ার ওয়াজ সাম ভ্যালিড কনসার্ন এগুলো বন্ধ করার পিছনে। আচ্ছা, আমার কাছে মনে হয় এই উত্তরগুলো সাইফুল ভাই যেহেতু কাজ করেছে ওনার কাছে হয়তো বা আছে। সাইফুল ভাই, একটা ব্যাপার হচ্ছে যে যেটা জিকো বললো যে ফ্রি ফায়ারের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সবচেয়ে বড়, যেটা কিন্তু না প্রায় কোটি টাকা একটা টুর্নামেন্ট ছিল আয়োজনের দিক থেকেও, শেষ মুহূর্তে পুলিশ প্রশাসনের বাধায় বা যে কোনো একটা বাধায় বন্ধ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা ফাত্তা ভাইয়ের কাছ থেকে জানলাম যে ফ্রি ফায়ার মোবাইল দিয়ে খেলা যাচ্ছে না, কিন্তু ওয়াইফাই দিয়ে খেলা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আইন প্রয়োগ হলে তো সব ব্যান হলে তো সব জায়গা থেকে ব্যান হওয়ার কথা, আধা আধি ব্যান তো হয় না, তাই না? এইখানে আসলে সমস্যাটা কোথায়? আচ্ছা, এইখানে বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে যে ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আমি শুরু করি। ভাই বললেন যে ওই বিভিন্ন প্লেয়ার যারা স্পোর্টস খেলতে দেশের বাইরে গমন করেন, তো তারা এয়ারপোর্টে হয়তো বা কিছু প্রশ্নের সম্মুখীন হন। সো বেসিক্যালি হচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের কথা বললাম আমরা, এই স্পোর্টসের স্বীকৃতি দেন পরবর্তীতে একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন যদি হয়ে যায় দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ কী করে, যারা দেশের বাইরে যায় তারা হচ্ছে যে জিও প্রদান করে। অফিসিয়ালি হচ্ছে যে তাদের যে ডকুমেন্টেশন বা তাদের যে চিঠির আলোকে আমরা গভর্নমেন্ট থেকে জিও প্রদান করে, মানে অফিসিয়ালি হয়ে যায় তখন যে বিষয়টা, তখন সেক্ষেত্রে হয়তো এই প্রবলেমগুলো আর আপনার হবে না। তো বেসিক্যালি যে আমরা এই স্বীকৃতির বিষয়টা থাকলো, দেন পরবর্তী অ্যাসোসিয়েশন যদি হয়ে যায়, দেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আপনারা যান এবং সরকারি জিওর মাধ্যমে যান, তাহলে আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যেটা বললেন যে এই ব্যান আনব্যানের যে বিষয়গুলো, এগুলো হয়তো বা কিছু নীতিমালাগত কিছু প্রবলেম রয়েছে। যেমন ফ্রি ফায়ার সম্পর্কিত যে কিছু বিষয় থাকে যেখানে কিছু হিংস্রতার কন্টেন্ট রয়েছে। আমরা যেমন নীতিমালার কথা বলেছি, নীতিমালার যে আলোকে আমরা এটা বলেছিলাম যে ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, আমরা পুরো এই স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটা ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি হিসেবে নামকরণ করতে চাচ্ছি। তো এই ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কী হবে এবং কিভাবে কোন জিনিসটা রেগুলেটেড করা হবে, কীভাবে মনিটর করা হবে, সব বিষয়গুলো কিন্তু এখানে লিপিবদ্ধ থাকবে। সো এখানে কিন্তু হিংস্রতা, অশ্লীলতা, তারপর হচ্ছে যে আপনার যেটাকে আমরা বলি যে শিশুদের উপযোগী কন্টেন্ট এবং প্যারেন্টাল যে কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু থাকবে। সো বেসিক্যালি হচ্ছে যে এখন যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, আশা করি যে নীতিমালা হওয়ার পর দেন পরবর্তীতে যখন এই নীতিমালাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, বিশেষ করে যদি আইসিটি ডিভিশনের কথা বলেন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কথা বলেন বা অন্যান্য সম্পৃক্ত যত বিষয়গুলো রয়েছে, আমার মনে হয় যে সরকারিভাবে যখন আদেশটা জারি হয়ে যাবে তখন সবার কাছে জিনিসটা পৌঁছে যাবে। তো একটা এই স্পোর্টসটা কীভাবে পরিচালিত হবে যে গাইডলাইনটা তখন সকলের কাছেই থাকবে, তখন ওই গাইডলাইন অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না তখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তখন সিদ্ধান্ত নিতে পারবে যে এই গাইডলাইন অনুযায়ী এটা চলছে না, দ্যাট মিনস তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া উচিত, অথবা এই গাইডলাইন অনুযায়ী চলতেছে তাহলে এটাকে স্মুথলি রান করতে দেওয়া উচিত। সো আমরা সব কিছু আটকে আছি যে আমাদের পরিপূর্ণ নীতিমালাটার জন্য আর কি থমকে আছি। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের নীতিমালাটা সম্পূর্ণ কাজ শেষ, যখন এই জিনিসগুলো একদম প্রক্রিয়াধীন যেহেতু রয়েছে সম্পূর্ণ হয়ে যাবে, তখন আশা করি যে প্রবলেমগুলো হচ্ছে এখন আপাতত এই প্রবলেমগুলো পরবর্তীতে আর ফেস করা লাগবে না। 13ই জুলাই 2025 সাল, যেদিন হচ্ছে বাংলাদেশ একটা স্বীকৃতি দিয়েছে যে স্পোর্টসগুলোকে এখন আমরা স্বীকৃতি দিচ্ছি, একটা প্রজ্ঞাপনের মতো আমরা দেখেছিলাম। হ্যাঁ, ওইটা থেকে আসলে কী কী বেনিফিট তারা পেতে পারে? যেমন আমি একটা অভিজ্ঞতার কথা বলি, ধরুন আমার নিজ চোখেই যেটা বলছিল যে ইমিগ্রেশনের পুলিশ প্লেয়ারদেরকে ওয়ান কাইন্ড অফ ধমক দিচ্ছে যে দেশের বাইরে যাচ্ছেন ভালো কিছুর জন্য যান। হ্যাঁ, এই স্পোর্টস মানে পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য কেন যাচ্ছেন? তারপর এমন হয়েছে যে কোনো একটা স্পোর্টসে যেটার ব্যাপারে কোনো কমপ্লেন নেই, তাদের একটা পেমেন্টের টাকা ব্যাংক আটকে দিয়েছে ডলার, বললো যে ইলিগাল টাকা। হ্যাঁ, এই যে একটা নেগেটিভিটি কিন্তু আছে। অনেকেই না ফ্রি ফায়ার বা স্পোর্টস পাবজি বলতে না জুয়া বা অনলাইন বেটিং সাইট ভাবে আর কি।
তো 15 জুলাই যে প্রজ্ঞাপনটা জারি করেছে ওটা থেকে আসলে কি ধরনের বেনিফিট তারা পেতে পারে? বেসিক্যালি হচ্ছে আপনি যে প্রবলেমগুলো বললেন না, নীতিমালাগুলো হয়ে গেলে এর একটা প্রবলেমও থাকবে না। আমাদের একটা মানে রেগুলার একটা কনসেপ্ট বা একটা সাধারণ একটা কনসেপ্ট রয়েছে, আমরা মোবাইল ব্যবহার করাটাকেই অনেক সময় প্রথমত মনে করা হয়তো যে এটা একটা ব্যাড প্র্যাকটিস বা একটা ব্যাড হ্যাবিট, কিন্তু যুগের পরিবর্তনে বা সময়ের পরিক্রমায় কিন্তু এই জিনিসটা কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু এখন ডিজিটালি এতটা কানেক্টেড যে একটা মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া কিন্তু এখন আমরা কোনোভাবেই কারোর সাথে কমিউনিকেশন করতে পারি না, যোগাযোগ করতে পারি না, আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো করতে পারি না। কিন্তু প্রথম দিকে কিন্তু মানুষ ফোনে কথা বলাটাকে মনে করতো যে না, সে অতিরিক্ত কথা বলতেছে ফোনে। সো এখন কিন্তু মানুষ পুরোটাই হচ্ছে যে ডিজিটাল বা হচ্ছে যে ডিভাইস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু শুধু ডিভাইস কেন্দ্রিক হইলেই হবে না, কিন্তু আমাদের এই জিনিসগুলো যেন আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, প্রপারলি যেন ব্যবহার করে যেন একটা সুষ্ঠু স্বাভাবিক, অর্থাৎ একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যেন আমরা যেতে পারি, এই কারণেই কিন্তু নীতিমালাটা। সো আপনি যে কথাগুলো বললেন, বিদেশে যাওয়ার কথা বললেন, পেমেন্টের ইস্যুর কথা বললেন, এবং হচ্ছে যে ওই যে একটা বললেন যে দেশে যান, বিদেশে যান, ভালো কিছু করার জন্য যান। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অনেকের হয়তো জানার একটু মানে হয়তো বা তিনি একটু কম জানেন এই বিষয়টা। আশা করি যে এই জিনিসগুলো যখন আরও বেশি প্রচার পাবে, আরও বেশি পজিটিভলি কি প্রচার, আমি বলবো না যে শুধু প্রচার হলে হবে না, একটু পজিটিভলি প্রচার করতে হবে। সো পজিটিভলি যদি প্রচার হয় এবং সবাই যদি এটার ভালো জিনিসগুলো জানেন, অবশ্যই খারাপ জিনিসগুলো জানতে হবে, খারাপগুলো আমাদেরকে পাশে রেখে কিন্তু ভালোগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সো বেসিক্যালি হচ্ছে যে এটা হচ্ছে যে পরিপূর্ণভাবে হয়তো বা অনেকের হয়তো জানার কিছুটা হচ্ছে যে শর্টেজ রয়েছে। এখন আমরা মনে করি যে এটা যদি আমরা পজিটিভলি কী করতে পিয়ার করতে পারি, প্রচার করতে পারি, তাহলে আপনি যে প্রবলেমগুলো বললেন আশা করি এই প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা জিকো, আপনাকে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর জিকো হিসেবে সবাই চিনে, আমি জিকো হিসেবে বলছি, ই স্পোর্টসের ব্যাপারে তো অনেক অভিযোগ আছে। যেমন বলা হয় যে বেশিরভাগ মানুষ জানে যে ই স্পোর্টসের সঙ্গে অনলাইন জুয়া, ক্যাসিনো একটা সম্পর্ক আছে, এই কারণে কিন্তু মানুষ এটাকে বেশি খারাপ ভাবে। আপনি অনেকদিন যাবত আছেন, আমাকে একটু ক্লিয়ার করেন যে এই ধরনের কোন ব্যাপার কি আসলে ই স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে, বা ই স্পোর্টস সেটা ফ্রি ফায়ার হোক, পাবজি খেলে অনলাইন জুয়া বলেন, বেটিং বলেন, এগুলোর সঙ্গে কি যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথমত আমি একটু আপনাকে বলতে চাই, যেমন আমাদের এই স্পোর্টসের যাত্রাটা শুরু হয় 2019 সাল থেকে। তো তখন আসলে এইভাবে করে প্রচারণা হয় নাই বা মানুষের কাছে পৌঁছায়ও নাই। তো তখন একটা রবি আজিয়া একটা গেম হিরো নামে প্রথম টুর্নামেন্ট আয়োজন করা হয় বাংলাদেশে, যেটা অফিসিয়াল একটা টুর্নামেন্ট ছিল। তো সেখানে তো আসলে ল্যান্ড টুর্নামেন্ট রয়েছে, জুয়া খেলার কোনো অপশন সেখানে ছিল না। এরপরে 2020 সালে কোভিডের কারণে খেলাটা হয় নাই। 2021 সালে খেলাটা হয়েছে, কিন্তু ভিসা না পাওয়ার কারণে, করোনার কারণে আমরা যেতে পারিনি। আচ্ছা, এরপরই আসলে নিষেধাজ্ঞাটা আসে, এরপরে দীর্ঘ 4-5টা বছর চলে যায়। 2025 সালে যখন এটা অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়, এরপরে যা সিনারিওটা আপনি একটু দেখেন। প্রথম টুর্নামেন্ট আয়োজন করা হয় ফ্রি ফায়ার FFBC নামে আর কি, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, যেটার প্রাইস পুল ছিল বাংলাদেশে 60 লক্ষ টাকা। তো এটা তো অফিসিয়ালি একটা প্রাইস পুল অ্যানাউন্সমেন্ট, এখানে তো জুয়ার কিছু নাই। আপনি পার্টিসিপেট করবেন, আপনি খেলবেন, আপনি অংশগ্রহণ করবেন, আপনার খেলার যোগ্যতার মাধ্যমে আপনি টাকাটা আর্ন করবেন। বিদেশ থেকে টাকাটা আপনার ব্যাংকে ঢুকবে রেমিটেন্স হিসেবে, ডলার কামাচ্ছেন, জুয়া তো এখানে করতেছেন না। এরপরে আপনি ওই টুর্নামেন্টের মাধ্যমে আপনিও গিয়েছিলেন স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ EWC। জাস্ট আপনি দেখেন, আমি বলতেছি কোন কথাটা, জাস্ট অফিসিয়ালি যখন এটাকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, গেমটাকে কিন্তু বলা হয় না যে আনব্যান করা হয়েছে, কিন্তু তখনও এই কার্যক্রমগুলো হয়েছে। এবং EWCর প্রাইস পুল ছিল $10 লাখ। এবং এরপরে দেখেন আরও একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় বাংলাদেশে, যেটা ছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ নামে, যেটার ল্যান্ড হওয়ার কথা ছিল, যেটার প্রাইস পুল ছিল 66 লক্ষ টাকা। এটা আপনি রেমিটেন্স হিসেবে আনতেছেন। এখানেও কিন্তু এই যে আপনি যে অভিযোগগুলো তুলতেছেন, এটার কোনো অবকাশই নাই। প্লেয়াররা গেম খেলছে, লড়াই করছে, আমি আপনার সাথে লড়াই করছি, লড়াইয়ের মাধ্যমে আমি কোম্পানির কাছ থেকে টাকা আনছি ডলারে। এরপরে এই টুর্নামেন্টের একটা বিদেশি ভার্সন আয়োজন করা হয়, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড সিরিজ, যেখানে প্রাইস পুল ছিল প্রায় $11 লক্ষ। সো আপনি জাস্ট ইমাজিন করেন, এই টাকাগুলো কিন্তু এক একটা টুর্নামেন্টের জাস্ট প্রাইস পুল। এরপর আরও একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেটাকে বলা হয় ফ্রি ফায়ার এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট, যেটার প্রাইস পুল ছিল প্রায় $35,000। সো এই যে টাকার অ্যামাউন্টগুলো, এটা একটা কোম্পানি আপনাকে দিচ্ছে আপনার গেমিং স্কিলের মাধ্যমে, খেলার মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে। এখানে আপনি জুয়া কোথায় পেলেন? না, এটা তো আমরা প্রকাশ্য দেখছি, তবু আমি আপনার কাছে জানতে চাই অপ্রকাশ্যে কি এই ধরনের কোনো সুযোগ আছে কিনা? এখানে এমন কোনো সুযোগ নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে প্লেয়ারগুলো অংশগ্রহণ করে তারা একটা হেলদি কম্পিটিশন করতে চায়, তারা সুযোগ চায়।
আমাদের সরকার থেকে যদি এই ধরনের সুযোগ তৈরি করে দেওয়া হয়, তারা সেখান থেকে খেলে আর্ন করবে। এবং শুধু যে প্লেয়াররা আর্ন করবে এমন না, এখানে কিন্তু আরও অনেক ধরনের ক্যাটাগরিতে আর্ন করার সুযোগ থাকে। তাদের সাথে কোচ থাকে, তাদের সাথে অ্যানালাইজার থাকে, তাদের সাথে কন্টেন্ট ক্রিয়েটার থাকে, তাদের সাথে কাস্টার থাকে, ব্রডকাস্টার থাকে। এখানে অনেক অনেক সুযোগ আছে আর্ন করার, সঠিক ওয়েতে, সঠিকভাবে, একদম প্রপার ওয়েতে। তো এখানে আসলে প্লেয়াররা কখনো টাকা দিয়ে জুয়া খেলছে এরকম কোনো ইতিহাস আমাদের জানা নাই বা হয় নাই। এটা হয়তো মুখে মুখে চলছে, ওভাবেই চলছে। ঠিক আছে, ওকে, ফাত্তা ভাইয়ের কাছে আসি। ফাত্তা ভাই, দুই পক্ষের একটা বক্তব্য শুনছিলাম। যেহেতু আপনি গেমিং এবং ই স্পোর্টস নিয়ে কাজ করছেন রবি আজিয়াটার সঙ্গে, অবশ্যই আপনার অভিজ্ঞতার ঝুলিটা অনেক বড়। অভিজ্ঞতাটা জানতে চাই। আর আপনার কাছে কি মনে হয় এটা কি যে ই স্পোর্টসের যে অভিযোগটা আমরা শুনতে পাই যে যে বলে যে বেটিং সাইট খেলার এই ধরনের কোনো ব্যাপার কি আসলে সম্ভব কিনা আপনাদের দৃষ্টিকোণ থেকে? আরেকটা প্রশ্ন যুক্ত করে দেই, সেটা হচ্ছে যেহেতু ই স্পোর্টস নিয়ে আপনারা কাজ করছেন, মোবাইল অপারেটর হিসেবে আপনারা কেমন সাড়া পান ব্যাপারগুলোতে? কেমন কমিউনিটি আপনাদের সঙ্গে যুক্ত হয়? যেটা বলছি বেটিং ব্যাপারটা, এটা আসলে আমি জিকোর সাথে আসলে ইকো করতে চাই, টু বি ভেরি অনেস্ট, যে আসলে আমরা যেটা বলি যে বেটিং সাইট অ্যান্ড ই স্পোর্টস, দিজ আর টু সেপারেট ডোমেইনস। হ্যাঁ, আমাদেরকে এই জায়গাটাতে আসলে একদম বেসিক লেভেলে ডিফারেন্স করে ফেলতে হবে। হ্যাঁ, ই স্পোর্টস আসলে শুধু আমি যে চিন্তা করছি যে না, এই প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, ই স্পোর্টসের কিন্তু একটা ডিফারেন্ট, আমরা অল টুগেদার, মানে যেটা সাইফুল ভাইরা বললেন যে ওনারা কাজ করছেন, বিকজ এখানে আসলে অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত। হ্যাঁ, আমরা যদি সাউথ কোরিয়ার কথা চিন্তা করি, 1990-তে দে ইন্ট্রোডিউসড দিস গেমিং ক্যাফে কালচার। একটা দীর্ঘ সময় পরে এখন আমি যদি দেখি যে ই স্পোর্টসের আসলে টপ মোস্ট চ্যাম্পিয়ন বিভিন্ন ক্যাটাগরিতে, পাবজি বলি, ফ্রি ফায়ার বলি, মোস্ট অফ ইট চলে আসবে চায়না অথবা সাউথ কোরিয়া। কারণ গেমিংটাকে তারা আসলে দে টুক ইট ইন দেয়ার ব্লাডস। হ্যাঁ, এইটা আসলে প্রত্যেকটা জিনিসেরই আসলে কিন্তু একটু ডার্ক সাইড থাকে, বেটার একটা ব্রাইটার সাইড থাকে। হ্যাঁ, তো আমরা আসলে ডার্ক সাইডটাকে চিন্তা করে ব্রাইটার সাইডটাকে আসলে উই ক্যানট শাট ডাউন দ্য উইন্ডো। সো এইখানে আমি বলবো যে গেমিং নিয়ে আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে আমরা যদি প্রপার রেগুলেশনের মধ্যে যাই, আমাদের আসলে কোনো রিস্ক আমি দেখছি না, টু বি ভেরি অনেস্ট, আমার যতটুকু এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স। এবং আসলে টু সামারাইজ, এই বেটিংয়ের সাথে আসলে ই স্পোর্টসের কোনো সম্পর্ক নেই। বরঞ্চ আমি চিন্তা করি যে আসলে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা গিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে আসবে। আমাদের ছেলেমেয়েরা আসলে তাদের অ্যাজ এ ক্যারিয়ার গেমিংটাকে নেবে। হ্যাঁ, যে গেমিং কন্টেন্ট ক্রিয়েশনস, গেমিং একাডেমি, গেমিং কোচিং, হ্যাঁ, গেমিং অ্যাক্সেসরিজ, মার্চেন্ডাইজ, এগুলো কিন্তু ডিফারেন্ট জায়গা যেগুলোতে আসলে কাজ করার প্রচুর সুযোগ আছে। এবং এইখানে কিন্তু আসলে রেমিটেন্স আসার একটা বড় সুযোগ। এখন পর্যন্ত আমরা কাজ করছি হয়তো বিদেশি পাবলিশারদেরকে নিয়ে, তাদের গেম খেলছি। আমাদের দেশি গেমিং যখন ডেভেলপ হবে, দেশি গেম নিয়ে যখন খেলাগুলো হবে, এই বড় বড় ই স্পোর্টসগুলো, তাহলে জাস্ট ইমাজিন কত বড় হবে আমাদের ইন্ডাস্ট্রিটা। হ্যাঁ, তো আমি জানি আমাদের এখানে রাইজ আপ ল্যাবস, তারপরে আরও বড় বড় প্রতিষ্ঠানগুলো কাজ করছে, হ্যাঁ, টু ডেভেলপ দ্য গেমস। তো আমরা আসলে তাদেরকে প্রমোট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে। আমরা আসলে আনব্যানের আগেও আমরা গেমিং নিয়ে কাজ করছিলাম। আনব্যান তো ছিল আসলে ফ্রি ফায়ার, পাবজি দুটোই। আমরা এই যেটা জাকারিয়া বললেন যে আজিয়াটা গেম হিরো, টু বি ভেরি অনেস্ট, আজিয়াটা গেম হিরো নিয়ে আমরা আরও আগের থেকে কাজ করছিলাম। আমরা 2017 থেকে কাজ করছি আজিয়াটা গেম হিরো নিয়ে। সো এইখানে আসলে আমরা একদম রুট লেভেল থেকে ল্যান্ড টুর্নামেন্ট করে আস্তে আস্তে সিলেক্ট করে টিমকে নিয়ে উই ওয়েন্ট টু মালয়েশিয়া অলসো। হ্যাঁ, সো ডেফিনেটলি ওইখানেও এক্সপিরিয়েন্স ছিল আমাদের কিছুটা, অত বিটার ছিল না, বাট এয়ারপোর্টে আমাদেরকে একটু হ্যাসেল পেতে হয়েছিল যে আমরা এতজন ইয়ং ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাচ্ছি। তো ফরচুনেটলি আমরা যেহেতু ততদিনে আসলে আমাদের ক্লিয়ারেন্সটা এসেছিলো এবং আমরা একটু প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম, আমরা পেরেছি। আর আমরা যদি বলি যে সাড়া কেমন পাচ্ছি, হ্যাঁ, আমি বলবো যে গত বছর জাস্ট একটা টুর্নামেন্ট করেছিলাম আমরা, যে মোবাইল ম্যানিয়া, জাকারিয়া যদি রিকল করে থাকে, ডিসেম্বরে। সো এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা তখন দেখেছি যে ফিনালিস্টে, শুধু ফিনালিস্ট না, এক প্লেয়ারের সাথে দেখেছি 15 জন 20 জন করে আসছে তার ফ্যান ফলোয়ার। সো আমরা অলমোস্ট 6 লাখের বেশি জনসমাগম, মানে ওইখানে হচ্ছে গিয়ে গেমার চলে এসেছিল, বিশাল সংখ্যা, বিশাল। হ্যাঁ, সো এইটা আসলে গেমিং, এইটা আসলে আমাদের ইউথের এখন একটা, মানে কি বলবো, এইটা আসলে ক্রেজ। হ্যাঁ, তো এইটা আসলে
আমাদের যত দ্রুত আসলে এটার সাথে কোপ আপ করা এবং এটা রেগুলেশনগুলো আপগ্রেড করা, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারবো, আমাদের জন্য আসলে ইট উইল ব্রিং গুড রেজাল্টস। যেটা বলি যে ব্রাইটার সাইডটা তুলে আসবে, হ্যাঁ, কারণ আমরা এখন ট্র্যাডিশনাল ক্যারিয়ার পাথ যেগুলো চিন্তা করছি, ভবিষ্যতে এগুলো নাও থাকতে পারে, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের ইউথদেরকে এঙ্গেজ করতে হবে। আমি তো আসলে সবাইকে আসলে ট্র্যাডিশনাল জব ফরম্যাটে ফেলতে পারবো না। কেউ গেমার হবে, কেউ কন্টেন্ট ক্রিয়েটার হবে, কেউ পোস্ট প্রোডাকশনে কাজ করবে, কেউ ডেভেলপার হবে, হ্যাঁ, কেউ এগুলো মার্চেন্টাইজ করবে, হ্যাঁ, কেউ অ্যাড এজেন্সিতে কাজ করবে গেমিংয়ের জন্য। সো এইটা আসলে ডিফারেন্ট অনেকগুলো জায়গায় কিন্তু জব ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে। এই জায়গাগুলোও একটু দেখতে হবে আমাদের। আচ্ছা ফাত্তা ভাই, এই যে সমাজে একটা নেগেটিভিটি আছে, যেহেতু মোবাইল অপারেটরগুলোর সঙ্গে মানুষের সংযোগ তো খুব বেশি, আপনাদের পক্ষ থেকে বা মোবাইল অপারেটরগুলো কি এমন কিছু করা যায় না যেটার মাধ্যমে আসলে মানুষকে এই নেগেটিভিটি থেকে বের করে নিয়ে আসা যায়, যে ই স্পোর্টস মানে আসলে বেটিং না, জুয়া না, কিংবা এটা ভবিষ্যতে একটা প্রফেশন হতে পারে? এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ বা ইচ্ছা বা পরিকল্পনা আছে কিনা? এখন তো আসলে আমরা একটা ফুল সুইংয়ে কাজ করতে পারছি। আপনি যদি দেখেন, আমরা রবি থেকে আমরা গেমিং পডকাস্ট করছি, হ্যাঁ, গেমারদেরকে নিয়ে বিভিন্ন ই স্পোর্টস টুর্নামেন্টগুলো করছি। আমরা কয়েকদিন আগে ই স্পোর্টস সামিট করলাম, হ্যাঁ। তো এই যে গেমিংটাকে ক্যারিয়ার হিসাবে নেওয়া এবং একটা দীর্ঘ সময় না, এটাকে আসলে আমি বলবো প্যারেন্টসদের থেকেও আসলে একটা নেগেটিভিটি কাজ করতো প্যারেন্টসদের, যে এতক্ষণ গেম খেলে কেন, কি করে আসলে ও অনলাইনে, হ্যাঁ, যে ওই হেডফোন লাগায় সারাক্ষণ রুম বন্ধ করে কেন বসে থাকে, হ্যাঁ। তো এইটা আসলে আমি আরেকটা সামিটেও বলেছিলাম একই কথা, যে আমরা আমাদের সময় আমাদের শৈশবের কথা যখন চিন্তা করি, ওই যে যখন সবাই ওই যে খেলাধুলায় অনেকেই ভালো ছিল, ক্রিকেট ভালো খেলতো, তো তখন হয়তো অনেক প্লেয়ার আমরা হারিয়ে ফেলেছি বিকজ অফ বাবা মা বা প্যারেন্টসদের একটা স্ট্রিক্ট রেগুলেশন ছিল যে না, খেলতে পারবা না এত। তারপরে যখন আস্তে আস্তে আমাদের হিরো, ন্যাশনাল হিরোরা যখন ক্রিকেটে ভালো করা শুরু করলো, তখন এখন কিন্তু মানে ইট ইজ বিকামিং আ পজিটিভিটি, যে খেলুক, ক্রিকেট খেলুক, ভালো খেলছে তো আমার ছেলে। সো এইটাও আসলে শুধু টেলিকমিউনিকেশন হিসাবে আমাদের দায়িত্ব না, এটা আমাদের আসলে সোসাইটি এবং সবারই দায়িত্ব। ইভেন স্কুলিংও দরকার, প্যারেন্টসদেরও স্কুলিং দরকার, যে গেমিং আসলে নেগেটিভ না, হ্যাঁ, যে গেমিং করে যে ওয়ার্ল্ডে যে ছেলে মেয়েগুলো মানে ওরা জব সেকশন ক্রিয়েট করে নিচ্ছে, হ্যাঁ, এই গেমিং কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের ক্যারিয়ারই করে নিয়েছে। সো এই জায়গাগুলোতে আসলে প্যারেন্টসদেরও স্কুলিং দরকার, নট অনলি টু ইন্ট্রোডিউস যে গেমিংটা ভালো, অলসো হাউ টু মনিটর দেয়ার অ্যাক্টিভিটি। যেমন বাচ্চাদের প্রচুর সফটওয়্যার আছে বাচ্চাদের এই যে মোবাইল ইউজেজ অ্যান্ড ডিজিটাল ট্যাব ইউজেজ কন্ট্রোল করা যায়। সো প্যারেন্টসদেরকে এগুলো নিয়েও স্কুলিং দরকার। সো এইগুলো করলে আমার মনে হয় আস্তে আস্তে নেগেটিভিটি কমে আসবে। সাইফুল ভাই, যেহেতু আপনারা এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করে এসেছেন, সামনেও তো অবশ্যই আমরা আপনাদের যে পরিকল্পনা ছিল তার কিছু তো আপনার জানা আছে। ভবিষ্যতে ই স্পোর্টসকে নিরাপদ করা, সামাজিকভাবে সেটাকে পজিটিভভাবে আনা, যেটা ভাই বলছিল, এগুলো নিয়ে কি আপনারা কোনো পরিকল্পনা করেছিলেন কিনা বা রেখে এসেছেন কিনা? এইসব পরিকল্পনা বেসিক্যালি হচ্ছে যে এই পরিকল্পনা গভর্নমেন্ট আসলে একা পারবে না, তবে গভর্নমেন্টের উদ্যোগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয় এবং গভর্নমেন্টের সকল ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠানগুলো বা মন্ত্রণালয়গুলো যদি এটাকে পজিটিভলি নেয়, সেক্ষেত্রে যে মানে এটা ইজিলি হয়ে যাবে। বিশেষ করে আমাদের সংবাদ মাধ্যমগুলো রয়েছে, আপনাদের মতো যারা মিডিয়াতে যারা কাজ করে, ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন যেই মিডিয়া হোক না কেন, এই মিডিয়া যদি আমাদের ই স্পোর্টসকে বেশি করে প্রমোট করে, বেশি করে পজিটিভ দিকগুলো প্রমোট করে, সেই দিক, তাহলে কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। এখন কিন্তু প্রত্যেক মানুষেরই মানে আমাদের অ্যাডাল্ট যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু আমাদের মোবাইল ফোন ব্যবহার করেন, তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন, টেলিভিশন দেখেন বা পত্রিকা পড়েন। সো আমরা যদি ইলেকট্রনিক মিডিয়াকে যদি একটু বেশি করে এটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের সচেতনতাটা একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়াও ভাই যেভাবে বললেন যে স্কুল প্যারেন্টস স্কুলিং দরকার, তেমন আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে লেভেলগুলো আছে সেখানেও কী হতে পারে, এই ধরনের সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন হইতে পারে। এবং আমাদের যে নীতিমালা তৈরি করছে, সেখানে স্কুল ভিত্তিক টুর্নামেন্টেরও আয়োজনের কথা বলা আছে, যে এটা আয়োজন কীভাবে হবে। সো বেসিক্যালি হচ্ছে যে আমরা যদি নীতিমালাটাকে যথার্থ যদি হয়ে যায়, প্রপার ওয়েতে হয়ে যায়, তাহলে ওই গাইডলাইন আলোকে কিন্তু অফিসিয়ালি কিন্তু সবাই কাজ করা শুরু করে দিতে পারবেন। তখন আশা করি যে মানে এই যে আমাদের যে সচেতনতাগুলো আস্তে আস্তে বিল্ড আপ হবে। একদিনেই তো আসলে হবে না, এগুলো শুধু আমরা পজিটিভ না, এগুলো নেগেটিভ কিছু দিক
দিকও রয়েছে। তো সেগুলো কিভাবে আমরা কি বলা হয় যেগুলোকে ওভারকাম করতে পারি সেই বিষয়ে কিছু গাইডলাইন এখানে রয়েছে। যেমন চীনে কথা এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন চীনে কিন্তু শিশুদের জন্য যারা আন্ডার 18 তাদের 3 ঘন্টার বেশি এই স্পোর্টস ব্যবহার করা কন্ট্রোলিং রয়েছে, প্যারেন্টাল কন্ট্রোলিং বলি বা হচ্ছে যে ডিভাইস কন্ট্রোলিং বলি। সো আমরা কিন্তু চাইলে কিন্তু বিভিন্নভাবে কী করতে পারি, স্পোর্টসটাকে কী করতে পারি নিয়ন্ত্রণের মধ্যে রেখে এটাকে প্রপার ওয়েতে কীভাবে এটাকে পরিচালনা করা যায়, কীভাবে ইউজাররা ব্যবহার করতে পারে সেগুলো কিন্তু নিয়ে আসতে পারি। সো শুধু মানে চায়নার কথা বললাম সেটা না, ভাই যেরকম বললেন কোরিয়ার কথা বললেন, ইউরোপীয় ইউনিয়নের কথা বললেন। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সামষ্টিকভাবে এটা নিয়ে কাজ করছে এবং তারা প্রতিষ্ঠান তৈরি করেছে, তাদের নীতিমালা তৈরি করেছে কীভাবে এটা কাজ করবে। সো বেসিক্যালি হচ্ছে যে আমরা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি। আমরা মনে করি যে যেখানে কোরিয়া সে 2020 সালে এটাকে স্বীকৃতি দিয়েছে, 2000 সালে স্বীকৃতি দিয়েছে, এখন আমরা 2026 সাল চলে আসছে, এখন পর্যন্ত আমরা জাস্ট প্রাথমিক একটা ধাপ আমরা অতিক্রম করছি। সো আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি বিশ্ব থেকে। সো আমাদের এখন প্রত্যেকের দায়িত্ব, আমরা যার যার অবস্থান থেকে সবাইকে যদি পজিটিভলি এটাকে কী করি প্রচার করি, তাহলে আমরা মনে করি যে আমরা যতটুকু পিছিয়ে গেছি আমরা অতি দ্রুত সামনে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি, আবার একটা রাউন্ড করতে হবে। একটা প্রশ্ন, আসিফ মোহাম্মদ সজীব ভাই কিন্তু এটা নিয়ে অনেক কাজ করেছেন এবং এটার জন্য ই স্পোর্টস কমিটি তার কাছে আসলে অনেক কৃতজ্ঞ। কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভাই যখন পদত্যাগ করলো, তারপরে আবার ই স্পোর্টস কমিটির মধ্যে একটা শঙ্কা জেগেছে যে ই স্পোর্টসটা কি আবার ব্যান হয়ে যায় নাকি, এই ধরনের কোনো শঙ্কা কি আছে নাকি? না, আমরা আপাতত এই ধরনের কোনো শঙ্কা দেখি না, কেননা হচ্ছে যে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। সো বেসিক্যালি হচ্ছে যে আপনারা যেভাবে বললেন যে আমাদের রেমিটেন্স আসতেছে, আমাদের ফত্তা ভাই যেভাবে বললেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে যেখানে কাজ করার সুযোগ রয়েছে, গেমিং, ডেভেলপমেন্ট, তারপর মার্চেন্ডাইজিং, অ্যাড এজেন্সি থেকে কাজ করে হিউজ একটা ইন্ডাস্ট্রি। এটাকে যদি আমরা প্রপারলি যদি ডেভেলপ করতে পারি, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আপনারা জানেন আমাদের দেশে বেকারদের সংখ্যা হিউজ পরিমাণ। সো আমরা যে কোনো একটা সাইটকে যদি আমি ডেভেলপ করতে পারি, ডেভেলপ করে যদি আমরা ওইখানে যদি আমাদের কর্মসংস্থানকে বৃদ্ধি করতে পারি, সো এইটা আমি মনে করি এটা আমাদের দেশের জন্য একটা পজিটিভ সাইড হবে। আর যেটা বললেন যে ব্যানিং করা বা হচ্ছে যে এটা অগ্রগতিটা কীভাবে, আমরা এরকম কিছু দেখতেছি না। আমরা আশা করি কি যে এই সামনে তো নির্বাচন, পরবর্তী যে সরকার আসবে তারা অবশ্যই গুরুত্বের সাথে এটা বিবেচনা করবেন এবং এটা যদি বিবেচনা করেন আমার মনে হয় যে বাংলাদেশের অন্যান্য যে স্পোর্টস রয়েছে, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল ইদানিং খুব ভালো করছে। পাশাপাশি হচ্ছে স্পোর্টসকে যদি মানে সুযোগ দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয় বা নীতিমালার আলোকে যদি পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, তাহলে এটা আশা করি কি যে অন্যান্য ফেডারেশনগুলোকে ছাড়িয়ে যাবে। ঠিক আছে জিকো, আপনার কাছে বলতে চাই যে যেহেতু সামনে নির্বাচন, সামনে বলে যে নির্বাচন আসছে, কেউ না কেউ তো অবশ্যই ভোটের পর ক্ষমতায় আসছে, সেই ক্ষমতাশীল বা যারা ক্ষমতায় আসবে আপনার কাছে স্পোর্টস কমিটির পক্ষ থেকে তাদের কাছে কোনো চাওয়া পাওয়া কিছু আছে কিনা? প্রথমত বিষয় হচ্ছে বারবার একটা কথাই হচ্ছে যে স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে আপনার স্পোর্টস হিসেবে আপনি কয়টা গেমকে চিনেন? আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তার মধ্যে 2টা গেমের নাম সবসময় বেশি উঠে আসে, কিন্তু এর বাইরেও আরও অনেক গেম কিন্তু আছে। তো সেগুলো কিন্তু সেভাবে প্রচার হয় না এবং সবচেয়ে বেশি যেটা প্রচার হয় সেটা একটু আগেই ভাইয়া বললেন যে এখনও পর্যন্ত তাদের কাছে ওইরকম কোনো নির্দেশনাই আসে নাই যেটাকে তারা অপারেট করতে পারবে বা তারা সেই সার্ভিসটা দিতে পারবে বা ডাটা প্যাকটা দিতে পারবে। তাহলে আপনি আমাদের এখানে দেখা যাচ্ছে স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বাট যে গেমটা সবচাইতে বেশি পপুলার সেইটাই আপনার এখনো পর্যন্ত বলা হচ্ছে হ্যাঁ একটা মানে কি বলে এটাকে হ্যাঙ্গিং অবস্থায় আছে, হ্যাঁ মানে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে আসলে এটা খেলা যাবে কি যাবে না, বা বলা হচ্ছে যে ফ্রি ফায়ার এখনো পর্যন্ত ফ্রি ফায়ার এখনো পর্যন্ত ব্যান। তাহলে সেই ক্ষেত্রে এত বড় একটা কমিউনিটিকে যদি আপনি ব্যান করে রাখেন তাহলে তো এটা একটা অনেক বড় একটা কনসার্নের বিষয়। এবং আপনি যেটা বললেন যে পরবর্তী সরকারের কাছে আসলে আমরা কী চাই, ভাইয়া খুবই সুন্দরভাবে বলেছেন পুরো বিষয়টা, যে একটা নীতিমালা তারা তৈরি করেছেন এবং তারা সেটা সাবমিট করেছেন এবং এই নীতিমালার আন্ডারে কিন্তু কিছু রুলস রেগুলেশনও তারা দিয়ে দিয়েছেন, সেটার পজিটিভ সাইড, সেটার নেগেটিভ সাইড। সো এই জিনিসগুলো যদি সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়, আমি বলেন বা আমাদের মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা প্লেয়াররা বলেন, তারা যদি এই ধরনের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে সামনে এগিয়ে যেতে পারে, আমার বিশ্বাস সবাই এটা খুব সুন্দরভাবে মেনে নেবে। কারণ আমরাও চাই একটা নিয়মের মধ্যেই থাকতে, একটা সুন্দরভাবে পথ চলতে, কারণ আমরা ভবিষ্যতে যে সুযোগগুলো আসবে সেগুলো যেন আমরা মিস না করি। কারণ আপনাকে যেটা বললাম কিছুক্ষণ আগে, জাস্ট একটা শর্ট টাইমে 7-8 মাসের মধ্যে যদি প্রায় $30 লাখ মতন কিছু টুর্নামেন্টে আমরা একটা ইন্ডাস্ট্রি থেকে অংশগ্রহণ করতে পারি। আরও তো কিছু গেম আছে, সে তার মধ্যে পাবজি অন্যতম আছে, আরও অনেক গেম আছে, ই ফুটবল আছে, যেটা কিছুদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছে।
সো এইরকম আরও অনেক গেম আছে যারা সামনে এগিয়ে আসতে পারবে, তারা খেলবে, প্লেয়ার তৈরি হবে, এবং শুধুমাত্র এই 2টা গেম না, কিন্তু আরও অনেক গেমের মাধ্যমে আরও অনেক কর্মসংস্থানও তৈরি হবে, প্লেয়ারও তৈরি হবে। সো ভাইয়া খুব সুন্দরভাবে বলেছেন পুরো নীতিমালার ব্যাপারে। সো এই জিনিসটা যদি এইভাবে প্রপারভাবে এক্সিকিউশন করা হয়, তাহলে পরবর্তী সরকার যেই আসুক না কেন, আমি আশা করি এটা আমাদের জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। আমি এখানে একটু অ্যাড করতে চাই ভাইয়ের কথা প্রসঙ্গে। ভাই যেটা বললেন যে ফ্রি ফায়ার যে ব্যানের যে বিষয়টা বললেন, আমার মনে হয় যে আমরা এখানে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছিলাম যে স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু স্পোর্টসগুলো পরিচালিত হবে একটা নীতিমালার আলোকে, এবং নীতিমালার আলোকে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি কাজ করে কিন্তু সেটা প্রপোজ করেছে। সো বেসিক্যালি হচ্ছে যে আমার মনে হয় যে এই সংখ্যাটা আর থাকবে না যখন নীতিমালাটা হয়ে যাবে, এবং এটা যখন আমরা সবাইকে সব মন্ত্রণালয় যখন সবাইকে পাঠিয়ে দিবে, তখন আশা করি যে এই জিনিসগুলো প্রক্রিয়াধীন যে বিষয়গুলো, যেগুলো ব্যানের যে বিষয়গুলো থাকে, এগুলো স্ব ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলে আমার মনে হয় যে তখন এবং সহজেই সমাধান হয়ে আমার যাবে। কাছে একটা জিনিস মনে হয় যে ফ্রি ফায়ার নিয়ে যদি আইনি জটিলতা থাকে, সেক্ষেত্রে তো ফ্রি ফায়ার যারা অথরিটি আছে তাদের নিজেদেরও মনে হয় স্ব-উদ্যোগী হয়ে সহযোগী হয়ে করা উচিত। সব জায়গায় মানে যোগাযোগ করে, বা যদি কোনো আইনগত বিষয় থাকে তাহলে এটা সমাধান, আমার মনে হয় যে তখন দ্রুতই সমাধান করে ফেলা উচিত। কারণ সরকার হয়তো বা আনব্যান করে দিবে, কিন্তু আইনি জটিলতা তো আইনের মাধ্যমেই আমাকে সমাধান করে আসতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, যেহেতু আপনি স্পোর্টস নিয়ে কাজ করছেন, গেমিং নিয়ে কাজ করছেন, সামনেও নির্বাচন, মোবাইল অপারেটরদের পক্ষ থেকে আসলে আপনাদের চাওয়া পাওয়া কি আছে, যে আমরা এইভাবে কাজ করতে চাই যে ভবিষ্যৎ সরকার যদি আমাদেরকে সুযোগ দেয়? আমরা তো আসলে মোবাইল অপারেটর, উই আর ওয়ার্কিং অ্যাজ এ এনেবলার। হ্যাঁ, আমরা একা আসলে পুরোটা পরিবর্তন করতে পারবো না। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের নতুন সরকারের সহযোগিতা লাগবে, এবং হচ্ছে একটা আইন নীতিমালা করে দেওয়া, হ্যাঁ, সেটাকে আসলে বাস্তবায়ন চাই আমরা। হ্যাঁ, বাস্তবায়ন চাই, এবং এটাকে বাস্তবায়ন করা হোক, এবং আমরা যাতে আসলে গেমিংটাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে ইন্ট্রোডিউস করতে পারি, এইটাই আমাদের চাওয়া। আচ্ছা, এবং আমার কাছে আপনার কাছে একটা আমার চাওয়া আছে যে শুধু আপনারা পাবজি বা ফ্রি ফায়ার না, আরও অনেক কমিউনিটি আছে যেটা বলছে তাদেরকে নিয়েও আপনারা কাজ করবেন, সুন্দর সুন্দর প্যাকেজ দিবেন যেন খুব ভালো করে গেমিংটা আগাতে পারে। ডেফিনেটলি আমরা আসলে গেমারদের নিয়ে শুধু যেটা জিকো বলছিল যে ফ্রি ফায়ার পাবজি নিয়ে না, আমরা MLBB, আমরা ভ্যালোরেন্ট, আমরা এগুলো নিয়েও কাজ করি। হ্যাঁ, সো এইগুলো আসলে ধীরে ধীরে আসলে এটা বড় হবে। হ্যাঁ, এটা আসলে একটা স্নোবল ইফেক্টের মতো। হ্যাঁ, এটা স্নোবল যখন ছোট হয়, এটা গড়াতে গড়াতে অনেক বড় হয়। সো আমার মনে হয় অ্যাট টাইমস ইট উইল গেট বিগার। হ্যাঁ, এবং আমাদের সবার আসলে তখন উইল বি প্রাউড যে না, আসলে আমরা এক সময় একটা কঠিন সময় পার করে এসেছি, বাট এখন আসলে এটা একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সাইফুল ভাই শেষমেশ কিছু বলবেন নাকি? হ্যাঁ, ওই যে ভাইয়ের কথা মতো বলতে চাই যে ই স্পোর্টসের যে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিটা সম্ভবত নাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। সো যখন একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে, তখন আশা করি যে এটার আরও অনেক কম্পোনেন্ট যুক্ত হবে, আরও অনেক বিষয় এখানে যুক্ত হতে পারবে, আরও বিভিন্ন সেগমেন্ট তৈরি হবে মানুষের সেটা সম্পৃক্ত হওয়ার। সো আশা করি যে নীতিমালাটা তৈরি হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমরা দৃশ্যমান অনেক প্রোগ্রেস আমরা পাবো আর কি। ঠিক আছে সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাত্তা ভাই আপনাকেও ধন্যবাদ। জাকারিয়া বা জিকু ভাই, দুজন আপনাকেও ধন্যবাদ। আর আমি একটা যে নিউটনের একটা সূত্র আছে যে সব কিছু একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা চাই যে বিপরীত প্রতিক্রিয়াটাকে ফোকাস না করে সমান প্রতিক্রিয়া বা যেটা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়টাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ই স্পোর্টস নিয়ে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে। যারা শঙ্কায় ভুগছেন যে ই স্পোর্টস আবার ব্যান হয়ে যায় কিনা, আশা করি তেমন কিছুই হবে না। তবে সব কিছু দিন শেষে একটা কথা বলতে হয় যে কতটুকু খেলা যাবে, কতটুকু খেলা যাবে না, সেই বিষয়টা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এমন কিছু করা যাবে না যেন পরিবার কিংবা সমাজ সেটাকে নেগেটিভভাবে দেখে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।